ঢাকার আকাশ আজ রৌদ্রোজ্জ্বল। এদিকটাকে মনে হচ্ছে সিঙ্গাপুর সিটির মতো কোনো শহর। আমরা বের হয়েছি এখানকার নাগরিকদের সেবা নিয়ে অভিজ্ঞতা জানতে, কিন্তু আমাদের গতিরোধ করছে হঠাৎ বৃষ্টি। বর্ষার বৃষ্টি নিয়ে পূর্বাভাস করা যতটা সহজ ততটাই কঠিন এ শহরের উন্নয়ন নিয়ে শেষ কথা বলা। যেমন আজ হয়তো সড়কের অবস্থা ভালো, কাল থেকে আবার খোঁড়াখড়ি। আবার একই শহরে সেবা কিংবা উন্নয়নের বৈষম্যের চিত্রটাও তো তৈরি হয়েছে সেবা সংস্থার হাত ধরে। কিন্তু ঢাকার বাইরের চিত্রও কি এমন? দেশের প্রধান নগর রাজধানী ঢাকা নগর সেবার প্রথম যে দৃশ্যপট রচনা করেছিল তা থেকে খুব বেশি ব্যতিক্রম হতে পারেনি অন্য নগরগুলো। এখানেও নাগরিকদের সেবা পেতে অনেক মূল্য দিতে হয়। খুলনা থেকে আমি তরিকুল ইসলাম এবং ঢাকা থেকে আমার সহকর্মী আজহার লিমন জানাবো সেবা সংস্থা নিয়ে আদ্যপান্থ। চলুন রাজধানী থেকে শুরু করা যাক গল্পটি। সরকারি হাসপাতালে সেবা নিতে এসে একজন মানুষকে কি অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তার একটা বাস্তব ধারণা নিতে আমরা এখন সোহরাওয়ার্দী হাসপাতালে আসছি। এটি ঢাকার প্রধান হাসপাতালগুলোর মধ্যে একটি। আমরা এই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করব, এরপর আপনাদেরকে দেখাবো এই টিকিট সংগ্রহ থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত একজন মানুষের কত সময় লাগে এবং কি অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। আজহার 4 নম্বর আমাদের 4 নম্বর টিকিট কাউন্টারে যেতে বলা হলো। সম্ভবত সেখানে চিকিৎসক রয়েছেন। আমরা দেখতে চাই যে সেখানে আমাদের কত সময় লাগে। এটা তো এই 4 নম্বরটা এটাই না? ইন্টিগ্রেশন 32 নম্বরে টিকিট কাটতে সময় লাগে। ও টিকিট কাটতেই আধা ঘন্টা সময় লেগে যায়। আর আজকে এসব বাক বিতণ্ডা এখানে নতুন নয়। যত ভিড় তত হট্টগোল, অপেক্ষার সারিতে আমাদেরও ক্লান্তি। যেখানে প্রতিটি কক্ষের সামনে চিকিৎসক দেখাতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এখানকার এই রোগীদের অভিজ্ঞতাকে। কতক্ষণ ধরে ওয়েট করছেন? আইছি সকাল 6টায়। এত সকালে আসতে হচ্ছে কেন? এই যে সিরিয়াল দেওয়া লাগে যেভাবে। এখানকার আরো অভিজ্ঞতা নেব, চলুন চিকিৎসক দেখাই। প্রমাণপত্রে যে পরীক্ষাগুলোর কথা বললেন চিকিৎসক তা এখানে করানো যায়। সব মিলিয়ে 100টির বেশি রোগ পরীক্ষার সুযোগ আছে এখানে। আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম। বেলা এখন 1:10। দেখছি যে পুরুষ এবং নারী দুই কাউন্টারেই দীর্ঘ সারি আছে, কিন্তু যারা টিকিট কাটার দায়িত্বে ছিলেন সেই সমস্ত কর্মকর্তাদের একজনও ডেস্কে নেই। ওনারা এখন লাঞ্চের বিরতিতে গেছে। ওনারা বলছে যে 2টার পর 2:30টার পরে ওনারা আসবে আর কি। প্রায় 1 ঘন্টা এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। 2:30টা পর্যন্ত আমরা এই জায়গায় দাঁড়ায় থাকবো, আমাদের বাসা বাড়ি নাই। এটা কি সরকারি লোকের কাম? এটা কি বিনা বেতনে কাজ করে? ওয়াইফাই আসছে, ডাক্তার দেখাইতে গেছে। এই পরিস্থিতিতে পরীক্ষার জন্য টাকা জমা দিতে পারিনি আমরাও। যদিও সরকারি এই অনিশ্চিত সেবার বিপরীতে প্রান্তিক মানুষগুলোর জন্য তড়িৎ সেবার ব্যবস্থাও আছে। মেজবাউল করিম রুবেল বক্ষব্যাধির একজন চিকিৎসক, উনি একটা প্রেসক্রাইব করেছেন, সঙ্গে এই ঢাকা ল্যাবের এই কাগজটি দিয়েছেন। আমরা বুঝতে পারছি না এই কাগজটি কিসের, এবং পেছনে দেখতে পাচ্ছি যে একটা নাম্বারও এখানে রয়েছে। কি বলেছে ওইখানকার চিকিৎসক? ওইখানে বলেছে যে কেন আপনি কেন এক্সরে করার লেগে ওই লোকটার সাথে যান, ওই লোকটাতে কাগজ আছে। তাহলে আপনাকে কি বলেছে? আমাকে বলছে যে এটা নিয়ে যাবেন আর এটা দেখাবেন, বলছে 700 টাকা একটা নিবে, আর যদি 2টা করান 2টা পরীক্ষা করান তাহলে নেবে 1400 টাকা। আমরা ওই আপনার এই কাগজটা সেটাই বললাম যেখানে
যেখানে দলবেঁধে পূর্ণ করেছে এখানে ডাক্তাররা ওইভাবে রুগী পাঠায় যারা ইয়ে করে, আপনি সেখানে গেলে আপনার অনেক বেশি তথ্য, অনেক বেশি ইয়ে করে আপনার প্রতিবেদনটা আর অনেক ভালো হবে। সব মিলিয়ে এই হাসপাতালটিতে সেবার যে চিত্র দেখা গেল তা থেকে খুব বেশি আলাদা নয় নগরীর অন্যান্য সরকারি হাসপাতালগুলো। এবং বেসরকারি হাসপাতালে সেবা নিতে গেলে সরকারি হাসপাতালের চেয়ে অনেক গুণ বেশি অর্থ খরচ হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক এবং সাধারণ মানুষের জন্য বহন করা কঠিন কিংবা অসম্ভব। আমরা নগরীর অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর চালচিত্রও জানব, তবে তার আগে চলুন প্রান্তজনের খবর নেওয়া যাক, সেখানে মানুষ কতটা সেবা পাচ্ছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নানা ভোগান্তির পর শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ স্বাস্থ্যসেবা কিছুটা পেয়ে থাকে, কিন্তু প্রান্তিক এসব এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া খুবই দুষ্কর। উপজেলাগুলোতে হাসপাতাল ঠিকই আছে, কিন্তু ডাক্তার নেই। আবার ডাক্তার কখনো আসলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধের অভাবে চিকিৎসা সেবা হচ্ছে না। শহরে গেলে চিকিৎসা সেবা পাওয়া যাবে, কিন্তু সেখানেও খরচের ভার। ডাক্তার নাই, ডাক্তার পরে আসবে। এই টেস্টটা ওই জায়গাতে করে এসো, নিজস্ব কোনো প্রাইভেট ক্লিনিক আছে বা অন্য কোনো সেই জায়গায় আমাদের ধরায় দেয়। সরকারি হাসপাতালে যে ওষুধগুলো পাওয়া যায় বলে নাই, এখন হবে না। কিন্তু সংকট কি শুধু স্বাস্থ্যসেবাতেই? বয়সের ভারে নুয়ে পড়া মানুষদের নিরাপত্তায় সামাজিক কর্মসূচিগুলো নিয়েও অনেক প্রশ্ন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন কিংবা প্রতিবন্ধী এসব সেবা কিভাবে পেতে হয় তা জানেন না গ্রামের এসব ঝুঁকিতে থাকা মানুষেরা। এই যেমন খুলনার দাকপের 70ঊর্ধ্ব আফরোজা বেগমের কথায় ধরা যাক। বিধবা ভাতার জন্য উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ধর্ণা দিলে নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। কাজ কাম করতে পারি, ঘর দরে এই অবস্থায় চলি। আমরা গরিব মানুষ নেই, একটু জমি নেই, সরকারি এই জায়গার পরে থাই, তাহলে আমরা যদি কিছু না পাই তা কারা পাবে? এ শহরের উন্নয়নে কিংবা নাগরিক সেবায় নিয়োজিত সিটি কর্পোরেশন, রাজুক কিংবা ওয়াসার মতো করেই পুরনো গ্যাস ও সুপেয় পানির সংকট, অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা কিংবা প্রতি বর্ষায় নিয়ম করে আসা জলাবদ্ধতা, এখানে অনেক আলোচনার সমান্তরালে বেড়ে চলে মশার অনেক উপদ্রব। রাত্রে তো ঘুমাইতে পারি না, দিনও যদি ভাত খেয়ে একটু কাটতে তাও মশা কামড়ে ঘুমাইতে পারি না। একটু বৃষ্টি হইলেই পানি জমাট হয়ে পড়ে, আমার স্কুলে বাচ্চারা আসা যাওয়া করতে পারে না। রিক্সা উল্টে জায়গা, অনেক খারাপ অবস্থা। এ চিত্র যে শহরের বাইরেও খুব একটা আলাদা তা নয়, তার উদাহরণ খুলনার এই আজিজুল ইসলাম। কষ্ট করে একটা জমি কিনছি, এখন ওই জমিটার নাম পরিবর্তন করা, মিউটেশন করার জন্য আসি। 2 বছর ধরে ঘুরতেছি, এই 7-8 মাস শুধু শুনতেছি এসে ল্যান্ড নাই। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের জরুরি সেবা পেতেও অনেক ভুগতে হয় প্রান্তিক মানুষদের। বসেছে কোনো সময় পাই, কোনো সময় পাইনি। আগের দিন আইলাম, আমি ফিরে গেছি। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের দিনগুলোতেও গ্রামে নিয়ম করে চলে লোডশেডিং। সেবার বিপরীতে ভোগান্তির চিত্র আরও নির্মম হওয়ার কারণ ভুতুরে বিল। মেঘ দেখলে 2-3 দিনের মধ্যে কারেন্ট আসে না। এই মাসে যা বিল আসে তার পরের মাসে তার দ্বিগুণ বিল আসে। পাসপোর্ট সেবায় হয়রানির কথাও অনেক পুরনো, কিন্তু এখন পরিস্থিতি কি? আগে তো এই পাইতাম না, সিরিয়ালি পাইতাম না, দালাল ধরতে হচ্ছে। এখন আর দালাল ধরা লাগে না, নিজেরাই করা। একা করতে একটু ঝামেলা হয়, কিন্তু লোক ধরলে একটু সুবিধা আর কি, একটু বসে থেকে পাওয়া যায়। ব্যাপারটা এমন যে যারা নিজ থেকে এখন কাজ করতে চান, সামগ্রিক ব্যবস্থাপনা এমন করা হয়েছে যে সেটি করতে পারেন, তবে দালালের দৌরাত্ম্য যে একেবারে চলে গেছে বিষয়টা কিন্তু তেমন নয়। এনআইডি অনুযায়ী লাগবে, রাইট। এখন বাবার নাম যদি চেঞ্জ হয় এটা তো পুলিশ তদন্ত হবে, তাড়াতাড়ি পাই দিলেও আপনি 20 দিন লাগবে বন্ধু। আচ্ছা দেখি আপনি আমার সাথে চলুন, পুলিশ তদন্ত ছাড়া করাইতে পারি নাকি দেখি। সময় লাগবে 20 দিন, টাকা দিবেন 35 টাকা। 35 অনেক তো ভাই, সব কিছু মিলাইয়া। ঢাকার বিআরটির একটি অফিস ঘিরে যানবাহনের এই ভিড় কিংবা খুব কড়াকড়ির এই ড্রাইভিং টেস্ট দেখে মনে হতেই পারে দালাল, দুর্নীতি আর তদবিরের ঘেরাটোপ থেকে হয়তো বেরিয়ে এসেছে সংস্থাটি, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিআরটিতে এই টেবিলে টাকা দাম লাগে, ওই টেবিলে টাকা দাম লাগে, ঘুষ দিয়ে তারপর কাজ করতে হয়। বিআরটিতে কাজ করতে হলে দালাল লাগবে।
লক্কর-ঝক্কর যানবাহনকে ফিটনেস প্রদান কিংবা টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান, ভেতর বাইরের কর্মকর্তা আর দালালদের দৌরাত্মে সবই চলছে আপন গতিতে। আজকে আবেদন করে দিই, বুঝেন নাই? আজকে আবেদন করে দিলে সিরিয়াল করে দেবো, এমনি পরীক্ষা দিবে। এখন সব মিলে কত লাগবে বলেন তো? 12,000 টাকা, মানে সব কমপ্লিট। সরকারি ফি দেখলাম ইন্টারনেটে তো কম। কত আপনি পাস করে দেবো না? কিন্তু কেন এমন হয়, আমরা উত্তর খুঁজছিলাম। মানুষ জানে না যে সরকারি সংস্থাগুলো কি সেবা দিচ্ছে। সব কিছু আমরা ডিজিটাল সিস্টেমের আওতায় নিয়ে এসেছি, সেইখানেও আমরা রেখেছি আবার একটি ব্যুরোক্রেটিক পদ্ধতি, কিছুটা ম্যানুয়াল এবং কিছুটা অটোমেশন। এই যে জটিল প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া আসলে বৈষম্য তৈরি করছে। দুর্নীতি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 3 বছর আগের এক প্রতিবেদন বলছে, সেবা নিতে গিয়ে প্রায় 71% মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হন। প্রতিবেদনে উঠে এসেছে, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না, এই সূচকে সবচেয়ে এগিয়ে আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সেবাগুলো। এর পরপর আছে পাসপোর্ট, ভূমি কিংবা বিচারিক সেবার খাতগুলো। কিন্তু মানুষকে সেবা দেবার জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে ঘুষ আর হয়রানির অনুশীলন কেন? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরকার প্রধান হিসেবে অসংখ্যবার সরকারি কর্মকর্তাদেরকে বলেছেন আপনারা জনগণের সেবক। অর্থাৎ এটা তো বাস্তবতা, এটা হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় যেটা হয়ে গেছে একটা কলোনিয়াল মাইন্ডসেট, ঔপনিবেশিক মানসিকতা এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। আর একটা জিনিস সেটা হলো যে এই যে ঘুষ বা অবৈধ লেনদেনের মাধ্যমে যে অর্থ আদায় করা হয় সেটার জন্য জবাবদিহিতার কোনো স্পেস নেই। আমাদের এখানে অভিযোগ দেবার ব্যবস্থা রয়েছে। এই 10 বছরে 1 থেকে 9 গ্রেডের যে কর্মকর্তা গুরুদণ্ড পেয়েছে 41 জন, আর লঘুদণ্ড পেয়েছে 140 জন এবং 170 জনকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে। সরকারি সেবার স্বচ্ছতা আনতে সেবা কুঞ্জ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি 384টি সেবার একটি তালিকা দেওয়া আছে, যেখানে একটি সেবা পেতে করণীয় কি, কত সময় লাগে তার একটা বিবরণও দেওয়া আছে। যেমন মোবাইল ফোন, কম্পিউটার কিংবা মোটরসাইকেল হারিয়ে গেলে সেবাটি পেতে বলা হচ্ছে যে 2 থেকে 7 দিন সময় লাগবে, যদিও এর মাঠের বাস্তবতা ভিন্ন। আবার সরকারি কর্মকর্তারা অনিয়ম করে সব ক্ষেত্রে যে পার পেয়ে যান, বিষয়টা কিন্তু তেমন নয়। যেমন গেল 5 বছরে ঘুষ, দুর্নীতি কিংবা বিভিন্ন ধরনের অনিয়মের কারণে শাস্তি পেয়েছে 91 জন কর্মকর্তা। কিন্তু এত সব উদ্যোগের পরও যারা প্রান্তিক মানুষ, সেবা গ্রহীতা, তাদের সার্বিক একটা অসন্তোষ কেন? এর সাদামাটা উত্তর, নানা কর্মসূচি নেওয়া হলেও প্রান্তের মানুষ সঠিক সেবা পাচ্ছেন না। এর বাইরে সেবা গ্রহীতা জনগোষ্ঠীর আধিক্যের বিপরীতে সেবা প্রদানকারী কর্মচারীর ঘাটতি রয়েছে, একথাও সঠিক। কিন্তু কর্মকর্তা মানসিকতা থেকে বের হয়ে জনগণের সেবক হতে না চাওয়াই সেবা সন্তোষজনক স্তরে না পৌঁছার অন্যতম কারণ।